হ্যাঁ, কি অবস্থা, কেমন আছেন সবাই? হ্যাঁ, আশা করি সবাই ভালো আছেন। হ্যাঁ, আমি ভালো আছি। সবাই একটু বন্ধুদেরকে একটু মেনশন করে দেন দ্রুত, সবাই যাতে ক্লাসে চলে আসে, আমরা ক্লাস করব আজকে। হ্যাঁ, আচ্ছা, সবাই একটু বন্ধুদেরকে একটু মেনশন করে দেন। হ্যাঁ, সবাই একটু বন্ধুদেরকে মেনশন করে দেন দ্রুত। হ্যাঁ, আমরা ক্লাস শুরু করতে যাব, দ্রুত একটু বন্ধুদেরকে মেনশন করে দেন। হ্যাঁ, ব্যাপার, কারো কমেন্ট দেখতে পাই না কেন? আচ্ছা, হ্যাঁ, অনেকজন যুক্ত, অনেকগুলো কমেন্ট পড়েছে কিন্তু আমি কমেন্ট শো করছে না আমার। ওকে, মাত্র 11 জন, এত অল্প জন ক্লাস করে আপনাদের? সমস্যা তো এইভাবে, পরীক্ষায় তো ফেল করবে সবাই। আচ্ছা, সবাই ঠিক মতো শুনতে পাচ্ছেন? সব কিছু ক্লিয়ার আছে? একটু আমাকে বলেন তো, সব কিছু ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কি না বলেন। সব কিছু ক্লিয়ারলি শুনতে পাচ্ছে কি না একটু বলেন। হ্যাঁ, সবাই একটু বলেন। আচ্ছা, সবকিছু ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা? আচ্ছা আচ্ছা, ক্লিয়ার আছে না? আচ্ছা, তাহলে আমরা আর্থিক বিবরণী একটা ক্লাস করেছিলাম। আজকে আমরা যে ক্লাসটা করব এটা হচ্ছে দিনাজপুর বোর্ড, এটা হচ্ছে আমাদের দিনাজপুর বোর্ড 22-এর একটা ম্যাথ। ঠিক আছে ভাইয়া, এটা হচ্ছে দিনাজপুর বোর্ড 2022-এর একটা ম্যাথ। ঠিক আছে, দেখে মনে হচ্ছে অনেক ছোট একটা ম্যাথ, তাই না? এটা দেখে মনে হচ্ছে অনেক ছোট একটা ম্যাথ। ভাইয়া, এই ম্যাথটা ছোট হলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ এবং সবচেয়ে ব্যতিক্রম একটা ম্যাথ আজকে আমরা করতে যাচ্ছি। হ্যাঁ, তো এই ম্যাথগুলো যদি কঠিন প্রশ্ন করে, ইদানিং কিন্তু বোর্ডে কঠিন প্রশ্ন হচ্ছে ভাইয়া। ঠিক আছে, তো কঠিন প্রশ্ন যদি আমাদেরকে দেয় তাহলে কি ধরনের প্রশ্ন হতে পারে আমি নিশ্চিত এই প্রশ্নটা করার মাধ্যমে আপনারা নতুন কিছু শিখবেন। ঠিক আছে, এই প্রশ্নটা করার মাধ্যমে আপনারা নতুন কিছু শিখবেন। ক্লিয়ার ভাইয়া? তো সুন্দর করে আমরা এই ম্যাথটা একটু সলভ করার ট্রাই করি। তার আগে একটু পড়ে নিই। দেখেন, দেখে মনে হচ্ছে কত ছোট একটা ম্যাথ, কয়টা আইটেম মাত্র দেয়া আছে, কিন্তু একটা কথা আছে না, ছোট মরিচের ঝাল বেশি, একটা কথা আছে কিন্তু। তো সেই রকম হচ্ছে এই ম্যাথটা। ওকে, তো দেখি আমরা। দেখেন, মজুদ পণ্য 1/1/2021 অর্থাৎ প্রারম্ভিক মজুদ দেয়া আছে। তারপরে কি দেয়া আছে? আমাদের দেয়া আছে ক্রয় এবং বিক্রয়, ফেরত দেয়া আছে, মজুরি দেয়া আছে, ক্রয় পরিবহন দেয়া আছে, উত্তোলন, মূলধন, প্রশাসনিক ও বিক্রয় খরচ দেয়া আছে, 10% বিনিয়োগ দেয়া আছে। ঠিক আছে, এই যে 10% বিনিয়োগ, এই পার্সেন্ট মানে বিনিয়োগের কাকে বোঝায়? বিনিয়োগের সুদকে বোঝাচ্ছে। এই যে দেখেন, এতটুক মাত্র একটা ম্যাথ দিয়েছে, তাই না? এতটুক ম্যাথ সাধারণত আমরা দেখতে পাই না, কিন্তু এটা দিনাজপুর বোর্ড 2022-এ আসা একটা ম্যাথ। ঠিক আছে,
হ্যাঁ, যারা সালাম দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম। তারপরে আমরা দেখি কিছু সমন্বয় দিয়েছে। হ্যাঁ, এই সমন্বয়ের মধ্যে কিছু খেলা আছে। দেখি আমরা কি বলেছে, সমাপনী মজুত পণ্য 70,000 টাকা, যার বাজার মূল্য হচ্ছে 60,000 টাকা। তাহলে দেখেন, আমরা জানি সমাপনী মজুদের যদি দুটি মূল্য দেয়া থাকে, কয়টি মূল্য? সমাপনী মজুদের যদি দুটি মূল্য দেয়া থাকে তাহলে আমরা কোন মূল্যটা নিব? যেটি হচ্ছে দুটির মধ্যে কম সেই মূল্যটা নিব। অ্যাকাউন্টিং এ রক্ষণশীলতার নীতি বলে একটা নিয়ম বা নীতি আছে। তারা বলেছে সমাপনী মজুদের যদি দুটি মূল্য দেয়া থাকে তাহলে আমরা কমটা নিব, অর্থাৎ বাংলা কথায় সমাপনী মজুদকে কম মূল্যে দেখাতে হয়। এটা কে বলেছে? রক্ষণশীলতার নীতি বলেছে। আমরা কি সবাই বুঝতে পেরেছি ভাইয়া? তাহলে দেখেন তো, সমাপনী মজুদের একটা মূল্য আছে 70,000, একটা আছে 60,000। তাহলে আমরা কোনটা নিয়ে কাজ করব? অবশ্যই আমরা 60,000 নিয়ে কাজ করব, কারণ 60,000 নিয়ে যদি কাজ করি তাহলে সমাপনী মজুদটা কম দেখাবে। এবার বলেছে দেখেন, বছর শেষে বিক্রয়কৃত 8,000 টাকার পণ্য ক্রেতাকে সরবরাহ করা হয়নি। মানে আপনি বিক্রি করেছেন একটা পণ্য, কিন্তু সে পণ্যটা এখনো ক্রেতাকে দেননি। তাহলে ক্রেতাকে দেয়নি, তাহলে জিনিসটা কোথায় আছে? সেটি সমাপনী মজুদের অন্তর্ভুক্ত আছে। ভাইয়া বলেন তো, বিক্রিত পণ্য যদি সমাপনী মজুদের মধ্যে অন্তর্ভুক্ত থাকে, এটা কি থাকা উচিত? সমাপনী মজুদ মানে হচ্ছে অবিক্রিত পণ্য, যেটা বিক্রয় হয়নি। কিন্তু এখানে কি বলছে, যে পণ্যটা আপনি বিক্রি করেছেন সেই পণ্যটা সমাপনী মজুদের মধ্যে রেখে দিয়েছেন, সেটা কি আসলে রাখা উচিত? সেটা আসলে রাখা উচিত না। তাহলে আমাকে কি করতে হবে? সমাপনী মজুদ থেকে যে পণ্যটা আমি বিক্রি করেছি সেটার মূল্যকে বাদ দিয়ে দিতে হবে। ক্লিয়ার ভাইয়া? বোঝা গেছে? আচ্ছা, তাহলে দেখি ভাইয়া, আমরা বিক্রি করছি কত টাকার পণ্য? আমরা যে পণ্যটা বিক্রি করেছি সেটা আমরা সমাপনী মজুদের মধ্যে অন্তর্ভুক্ত আছে। এখন বলছে উক্ত পণ্যের ক্রয় মূল্য হচ্ছে 6,000 টাকা এবং বাজার মূল্য হচ্ছে 5,100। ভাইয়া এখানেও দেখেন, ওই যে সমাপনী মজুদের মধ্যে যে পণ্যটা অন্তর্ভুক্ত আছে সেই পণ্যের একটি কি মূল্য দেয়া আছে? ক্রয় মূল্য, আর একটি বাজার মূল্য দেয়া আছে। ঠিক আছে? তাহলে এখানেও আমরা দেখছি যেটা আমি মাইনাস করব তার দুইটা মূল্য দেয়া আছে, একটা 6,000, একটা 5,100। ঠিক আছে? তো এই জায়গাতে আমাদের ঝামেলাটা লাগবে, আমি কোনটাকে বাদ দিব? 6,000টা বাদ দিব না 5,100 বাদ দিব? এরপরে বলছে মালিক কর্তৃক প্রদত্ত এত টাকা বিক্রয়ের মধ্যে অন্তর্ভুক্ত আছে। মালিক কর্তৃক প্রদত্ত, ভাইয়া মালিক যা ব্যবসায় প্রদত্ত করে তাকে আমরা বলি অতিরিক্ত মূলধন। কি বলি ভাইয়া? তাকে আমরা বলি অতিরিক্ত মূলধন। তাহলে অতিরিক্ত মূলধন কার মধ্যে অন্তর্ভুক্ত আছে? বিক্রয়ের মধ্যে অন্তর্ভুক্ত আছে। তাহলে অতিরিক্ত মূলধনকে আমরা বিক্রয় থেকে কি করে দিব? বের করে দিব, অর্থাৎ বিক্রয় থেকে অতিরিক্ত মূলধনকে মাইনাস করব। কারণ আমরা জানি অতিরিক্ত মূলধন মূলধনের সাথে যোগ হয়, সেটি বিক্রয়ের সাথে যোগ হতে পারে না। তাহলে বিক্রয় থেকে আমরা অতিরিক্ত মূলধনকে মাইনাস করব, আর এই অতিরিক্ত মূলধনটা আমরা মূলধনের সাথে যোগ করব। বুঝতে পেরেছি ভাইয়া? আচ্ছা, এরপরে আসি 4 নম্বরে বলছে আমাদেরকে মজুরি অপ্রদত্ত রয়েছে। অপ্রদত্ত মানে কি ভাইয়া? দেখি তো ভাইয়া, এই যে যারা অ্যাডমিশন টেস্ট দিবেন তারা খুব ভালো করে দেখবেন। অপ্রদত্ত মানে কি? যা প্রদান করা হয়নি। অপ্রদত্ত মানে যা প্রদান করা হয়নি। এক কথায় অপ্রদত্ত মানে বকেয়াকে বোঝায়। কাকে বোঝায় ভাইয়া? অপ্রদত্ত মানে বকেয়া। তার মানে অপ্রদত্ত মজুরি মানে বকেয়া মজুরিকে বোঝাচ্ছে। আর বকেয়া মজুরি থাকলে আমরা কি জানি? বকেয়া থাকলে মজুরির সাথে সেটাকে যোগ করতে হয়। আরেকটা কথা আছে, এটাও লিখে রাখবেন, সেটা হচ্ছে অগ্র। সেটা হচ্ছে অগ্র প্রদত্ত। অগ্র মানে হচ্ছে আগে। অগ্র মানে কি? অগ্র মানে হচ্ছে আগে। তাহলে এখান থেকে আমরা দুইটা জিনিস শিখেছি ভাই। একটা জিনিস আমরা একটু মনে রাখি, এখান থেকে আমরা দুইটা জিনিস শিখেছি। ঠিক আছে? দেখেন ভালো মতো শিখেন এগুলো। হ্যাঁ, তাহলে আগে থেকে জেনে রাখা যাবে। একটা বলেছে অপ্রদত্ত। অপ্রদত্ত মানে কি? যা প্রদান করা হয়নি। বাংলা কথায় অপ্রদত্ত মানে হচ্ছে বকেয়া। অপ্রদত্ত মানে বকেয়া। আরেকটা কথা আছে, সেটি হচ্ছে অগ্র প্রদত্ত। কি ভাইয়া? অগ্র প্রদত্ত। অগ্র প্রদত্ত মানে কি? অগ্র মানে আগে, যেটি আগে প্রদান করা হয় তাকে বলা হয় অগ্রিম। কি বলা হয় ভাইয়া? অগ্রিম বলা হয়। তাহলে অগ্র প্রদত্ত মানে হচ্ছে অগ্রিম, আর অপ্রদত্ত মানে হচ্ছে বকেয়া। সবার কি মনে থাকবে ভাইয়া? বলেন তো, সবার কি মনে থাকবে? অপ্রদত্ত আর অগ্রপ্রদত্তর পার্থক্য কি আমরা সকলে বুঝতে পেরেছি ভাইয়া? যে অগ্রপ্রদত্ত মানে কি আর অপ্রদত্ত মানে কি, এই দুইটার ডিফারেন্স কি আমরা সকলে বুঝতে পেরেছি ভাইয়া? ইয়েস অর নো বলেন তো দেখি, বলেন। অগ্রপ্রদত্ত আর অপ্রদত্ত দুইটা জিনিস কি আমরা নিশ্চয়ই সকলে বুঝতে পেরেছি। ঠিক আছে, ভেরি গুড। তাহলে এগুলো নোট করে রাখতে হবে। হ্যাঁ, অ্যাডমিশন টেস্টের জন্য এগুলো অনেক ইম্পর্টেন্ট। তো এগুলো কিন্তু আপনাদের এইচএসসি তো পড়া আছে, কিন্তু ছেলে মেয়ে তখন যে প্যাচ লাগাই ফেলে, তারা জানে না, তখন ওটা বুঝতে পারে না। ঠিক আছে, কিন্তু আপনি যদি এখন থেকে শিখে রাখেন, অ্যাডমিশন টেস্ট আপনার জন্য ইজি হবে। ক্লিয়ার ভাইয়া? ওকে, তাহলে আমরা এবার চলে যাই। হ্যাঁ,
এখন আমাকে কত বলেছে সমাপনী মজুদ পণ্যের প্রকৃত মূল্যের পরিমাণ কত টাকা। ভাইয়া ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সবাই খুব মনোযোগ দিয়ে শিখবেন এটা, ঠিক আছে? সবাই খুব মনোযোগ দিয়ে শিখবেন। আমি শিওর এই প্রশ্ন যদি পরীক্ষায় আসে কমার্সের 95% ছেলেমেয়ে ভুল করে আসবে। এই প্রশ্ন যেবার আসছে এই 95% ছেলেমেয়ে প্রশ্নটা ভুল করে আসছে। এতটুকু প্রশ্নে শেখার জায়গা হচ্ছে ভাইয়া এখানেই, ঠিক আছে? তাহলে আমরা একটু সুন্দর করে দেখার ট্রাই করি। হ্যাঁ, আমরা একটু সুন্দর করে দেখার ট্রাই করি। কেন যেন বোর্ডটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে না, তাই না? দাঁড়ান আমরা একটু সুন্দর করে এটা দেখার ট্রাই করি, দেখি কিভাবে এটাকে আমরা বের করতে পারি। হ্যাঁ দেখেন, দাঁড়ান একটু দেখি তো বোর্ডের কালারটা চেঞ্জ করতে পারি কিনা। ওয়েট একটু, মোড টিচিং মোড, ওকে। কিন্তু এখানে একটা কালার চেঞ্জ করে কেমনে, কালারটা চেঞ্জ করে কেমনে, একটু এলোমেলো আসছে। হ্যাঁ, ইম্পোর্ট, আচ্ছা যাই হোক, সেটিংয়ে যাই করে, কিন্তু এটা তো ডিরেক্টলি শো করে না। দাঁড়ান একটু দাঁড়ান, হ্যাঁ একটু দাঁড়ান, আমি একটু ক্লিয়ার করি এটা। ক্যামেরা ব্লার হয়ে যায় না? আচ্ছা দাঁড়ান, ওয়েট করেন একটু। তাহলে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে ভাইয়া সুন্দর করে আমরা যেটা করব, হ্যাঁ আমরা যেটা করব সেটা হচ্ছে সমাপনী মজুদ নির্ণয় করব। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা এখন সমাপনী মজুদ নির্ণয় করি, ঠিক আছে? নীল কালার বোর্ড দিয়ে লিখি এখন আমরা, দেখি। দেখেন, তাহলে আমাদেরকে যেটা বললো ভাইয়া সমাপনী মজুদ, না সমাপনী মজুদ। দেখেন চলতি বছরে সমাপনী, ওহো মিস্টেক, এই অঙ্ক করছিলাম আমরা সলভ। হ্যাঁ, আমাদেরকে কত বলছে সমাপনী মজুদ পণ্যের প্রকৃত মূল্য কত টাকা সেটা নির্ণয় করতে বলছে। তাহলে আমরা এখন সমাপনী মজুদের প্রকৃত মূল্য নির্ণয় করি, ঠিক আছে? তাহলে সমাপনী মজুদের প্রকৃত মূল্য নির্ণয় করতে আমাকে কি করতে হবে? আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে সমাপনী মজুদের প্রকৃত মূল্য নির্ণয় করতে আমাদের যা করা লাগবে সেটা হচ্ছে আমরা এখানে লিখব ক নম্বরে। হ্যাঁ, ক নম্বরে লিখে লিখব সমাপনী মজুদের প্রকৃত মূল্য, সমাপনী মজুদের প্রকৃত মূল্য, ঠিক আছে? তাহলে এই যে সমাপনী মজুদের প্রকৃত মূল্য, ঠিক আছে, লিখলাম। লিখার পরে আমাদেরকে যেটা করতে হবে আমরা সুন্দর করে একটা ঘর আঁকবো এইভাবে, ঠিক আছে? ক নম্বরের জন্য আমরা সুন্দর করে একটা ঘর টানবো, অ্যাকাউন্টিং এর জাতীয় ঘর, ঠিক আছে? এই যে দেখেন একটা ঘর করলাম, সে ঘরটাতে থাকবে হচ্ছে বিবরণ টাকা। হ্যাঁ, বিবরণ টাকা হইল। আচ্ছা, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে দেখেন সমাপনী মজুদ কত আছে ভাইয়া? সমাপনী মজুদ আছে 70,000 আর সমাপনী মজুদ আছে 60,000। তাহলে আমরা কি জানি সমাপনী মজুদের মধ্যে যেটি কম সেটি নিয়ে আমি কাজ করব। তাহলে কত টাকা লিখব? সমাপনী মজুদ আমরা লিখব 60,000, 60,000টা কম। তাহলে সমাপনী মজুদ লেখে আমরা লিখব কত ভাইয়া? 60,000 লিখলাম। ক্লিয়ার? এবার দেখেন, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে বছর শেষে বিক্রয়কৃত 8,000 টাকার পণ্য ক্রেতাকে সরবরাহ করা হয়নি যা সমাপনী মজুদের অন্তর্ভুক্ত আছে। তো এটা তো বিক্রয় মূল্য, 8,000 টাকা হচ্ছে কি পণ্যের বিক্রয় মূল্য। তো সমাপনী মজুদের মধ্যে যেটা অন্তর্ভুক্ত আছে তার প্রকৃত মূল্য কত? তার প্রকৃত ক্রয় মূল্য ছিল 6,000 আর বাজার মূল্য ছিল কত টাকা? 5,100। এখন আমি এই জিনিসটাকে আমাকে সমাপনী মজুদ থেকে বাদ দিতে হবে। এই জিনিসটাকে আমাকে কি করতে হবে ভাইয়া? সমাপনী মজুদ থেকে বাদ দিতে হবে। এখন আমি 6,000 বাদ দিব না 5,000 বাদ দিব? ভাই আমরা একটু টেস্ট করে দেখি। হ্যাঁ, আমরা যখন বাদ দিব হচ্ছে 6,000, কত? 60,000 থেকে যখন আমি 6,000 বাদ দিলাম তখন সমাপনী মজুদের মূল্য হইল কত? 54,000 টাকা। আবার যদি আমরা 60,000 থেকে যদি আমরা 5,100 বাদ দিই তাহলে সমাপনী মজুদের মূল্য কত হবে ভাইয়া বলেন তো? তাহলে আমাদের সমাপনী মজুদের মূল্য হবে 54,900 টাকা। এটা হয় না ভাইয়া? এটা হয়। এখন দেখেন তো ভাইয়া সমাপনী মজুদের মূল্য কোনটাতে কম দেখাচ্ছে?
আমরা যখন ৬,০০০ টাকা বাদ দিচ্ছি সমাপনী মজুদের মূল্য দেখাচ্ছে ৫৪,০০০ টাকা, আর সমাপনী মজুদ আমি যখন ৫,১০০ টাকা বাদ দিচ্ছি তখন এর মূল্য হচ্ছে ৫৪,৯০০ টাকা। রক্ষণশীলতা নীতি আমাকে বলেছে সমাপনী মজুদকে কম দেখাতে হবে। কি দেখাতে হবে ভাইয়া? সমাপনী মজুদকে কম দেখাতে হবে। তাহলে আমাকে এখন বলেন তো, সমাপনী মজুদের যেটি বিক্রয় করেছি সমাপনী মজুদের অন্তর্ভুক্ত আছে, তার যে দুইটা মূল্য আছে, একটা ৫,১০০ আর একটা হচ্ছে ৬,০০০, এই দুইটা মূল্যের মধ্যে আমি কোনটাকে বাদ দিব ভাইয়া? যেটাকে বাদ দিলে সমাপনী মজুদ কম দেখাবে সেটাকে বাদ দিব। তাহলে আমি বাদ দিব কোনটা? আমি বাদ দিব হচ্ছে ৬,০০০ টাকা, অর্থাৎ যেটা বেশি সেটাকে আমি বাদ দিব, কারণ আমরা জানি বেশিকে বাদ দিলে মূল্যটা কি হয়? কমে যায়। তাহলে আমি কি লিখবো ভাইয়া? সমাপনী মজুদ, এটা বিক্রয়ের অন্তর্ভুক্ত, তাই না? এটা হচ্ছে বিক্রয় করেছি, এটা হচ্ছে বিক্রয়ের অন্তর্ভুক্ত, ঠিক আছে? মানে ক্রেতাকে, সরি, এটাকে আমরা লিখবো ক্রেতাকে সরবরাহ করা হয়নি। হ্যাঁ, যেটা বিক্রি করেছি যেটা কি হয়নি ভাইয়া? ক্রেতাকে সরবরাহ করা হয়নি, ক্রেতাকে সরবরাহ করা হয়নি। তাহলে এই জিনিসটাকে আমি আরেকটু বোঝাই আপনাদেরকে ভাইয়া, দেখেন তাহলে আপনাদের কাছে ক্লিয়ার হবে। দেখেন এখানে সমাপনী মজুদের অন্তর্ভুক্ত আছে যেটাকে আমরা কি করিনি? ক্রেতাকে সরবরাহ করিনি। বিক্রয়কৃত পণ্য কিন্তু ক্রেতাকে সরবরাহ করা হয়নি। উক্ত পণ্যের ক্রয় মূল্য ৬,০০০, বাজার মূল্য ৫,১০০। তাহলে ভাই ক্রেতাকে যেহেতু আমি দিইনি, সমাপনী মজুদের অন্তর্ভুক্ত আছে, তাহলে সেটাকে আমাকে কি করতে হবে? সমাপনী মজুদ থেকে বাদ দিতে হবে। তাহলে সমাপনী মজুদের মূল্য কত? সমাপনী মজুদের মূল্য হচ্ছে ৬০,০০০। এখন আমি বাদ দিব কোনটা? ৬,০০০ বাদ দিব না ৫,১০০ বাদ দিব? ভাই আমি যখন ৬,০০০ বাদ দিচ্ছি তখন সমাপনী মজুদের মূল্য হচ্ছে ৫৪,০০০ টাকা। আমি যখন ৬০,০০০ থেকে ৫,১০০ বাদ দিব তখন আমার সমাপনী মজুদের মূল্য হচ্ছে ৫৪,৯০০ টাকা। এখন আমাকে বলেন তো কোনটির ফলে আমার সমাপনী মজুদ কম দেখাচ্ছে? ৬,০০০ বাদ দেওয়ার ফলে আমার সমাপনী মজুদ কম দেখাচ্ছে। সেই কারণে আমাকে কাজ করতে হবে কোনটা নিয়ে ভাইয়া? ৬,০০০ টাকা নিয়ে কাজ করতে হবে। সবাই কি বুঝতে পেরেছি ভাইয়া? স্যার তাহলে ৮,০০০ টাকাটা কই যাবে? ভাইয়া ৮,০০০ টাকা এটা বিক্রি করেছি, এটা হচ্ছে বিক্রয় মূল্য। হ্যাঁ, মনে রাখবেন সমাপনী মজুদের মধ্যে বিক্রয় মূল্যের কোনো কাজ হয় না, ঠিক আছে? ৮,০০০ টাকাটা আমি বিক্রি করেছি। দেখেন কি বলেছে, বছর শেষে বিক্রয়কৃত ৮,০০০ টাকা, বিক্রয়কৃত ৮,০০০ টাকা, বিক্রয়কৃত ৮,০০০ টাকা, এটা হচ্ছে বিক্রয় মূল্য, এটা হচ্ছে বিক্রয় মূল্য। মানে ৮,০০০ টাকার জিনিস আপনি বিক্রি করেছেন, কিন্তু ওটা আপনি কিনেছিলেন কততে? কিনেছিলেন কততে? ক্রয় মূল্য এবং বাজার মূল্য, এই দুইটার সাথে কাজ হবে সমাপনী মজুদের সাথে, এই দুইটার কাজ হবে সমাপনী মজুদের সাথে। বুঝতে পেরেছেন? তাহমিনা মেঘলা বলেন, তাহমিনা মেঘলা কি বুঝতে পেরেছেন? এটা তো বিক্রয় মূল্য। হ্যাঁ, বিক্রয় মূল্যের কাজ কখনো সমাপনী মজুদের সাথে হয় না। যেটাকে আপনি বিক্রি করেছেন ওটার কাজ সমাপনী মজুদের সাথে আমি করতে পারবো না, কারণ বিক্রয়কৃত পণ্য মানে যেটা বিক্রি হয়ে গেছে, আর সমাপনী মজুদ মানে অবিকৃত পণ্য। সমাপনী মজুদ মানে কি? অবিকৃত পণ্য, যেটা বিক্রয় হয়নি। ক্লিয়ার ভাইয়া সবাই? বলেন। তাহলে আমার এটা কাজ কি হবে ভাইয়া? তাহলে আমাদের এটা কাজ হবে এই যে এই কাজটা করা হবে, ঠিক আছে? তাহলে প্রথমে আমাদের সমাপনী মজুদ পণ্য কত ছিল? প্রথমে সমাপনী মজুদ ছিল আমাদের ৬০,০০০ টাকা। এখান থেকে আমাকে ক্রেতাকে সরবরাহ করিনি কত? ক্রেতাকে যত টাকা সরবরাহ করিনি, একটা ছিল ৬,০০০ আর একটা ছিল কত? ৬,১০০ মেবি, তাই না? সরি ৫,১০০। তাহলে এই দুইটার মধ্যে আমি ওইটাকেই বাদ দিব যেটাকে বাদ দিলে সমাপনী মজুদ কম দেখাবে। তাহলে সমাপনী মজুদের প্রকৃত মূল্য কত হইল? সমাপনী মজুদের প্রকৃত মূল্য হচ্ছে ৫৪,০০০ টাকা। সমাপনী মজুদের প্রকৃত মূল্য কত হইল? ৫৪,০০০ টাকা। সবাই কি বুঝতে পেরেছি ভাইয়া? তাহলে এই জায়গাতে দেখেন এই জিনিসটা একটু ডিফিকাল্ট ছিল, তাই না ভাইয়া? এই জায়গাতে কিন্তু এই জিনিসটা একটু ডিফিকাল্ট ছিল। আশা করি সকলে আমরা বুঝতে পেরেছি। ওকে, এই প্রশ্নটা সবাই বাসায় করবেন। দিনাজপুর বোর্ড ২২, ডিফিকাল্ট প্রশ্ন, ঠিক আছে? এই প্রশ্নগুলো দিলে আপনারা পারবেন না। মনে রাখবেন হিসাব বিজ্ঞান প্রথম পত্রে একটা প্রশ্ন খুব ডিফিকাল্ট দেয়, একটা প্রশ্ন খুব ডিফিকাল্ট নিয়মে দেয়, গতানুগতিকের বাইরে, আর আমি আপনাদেরকে কঠিন প্রশ্নগুলো সলভ করাবো, ঠিক আছে? তাহলে এটা ভালো মতো শিখতে হবে। এখন হয়ে গেল। খতে বলছে কি দেখেন, খতে বলছে ২০২১ সালের সমাপ্ত বছরের আয় বিবরণীর মাধ্যমে মোট লাভের পরিমাণ নির্ণয় করো। তাহলে আমাকে খতে কি বলেছে? খতে বলেছে মোট লাভের পরিমাণ নির্ণয় করতে। তাহলে আমরা মোট লাভের পরিমাণ নির্ণয় করি, ঠিক আছে? তাহলে আমরা মোট লাভের পরিমাণ নির্ণয় করি। তাহলে মোট লাভের পরিমাণ যে আমরা নির্ণয় করব, করি ভাইয়া। বিবরণ টাকা টাকা, ঠিক আছে? তাহলে মোট লাভের কাজ শুরু হয় বিক্রয় থেকে। কি থেকে ভাইয়া? বিক্রয় থেকে। ওকে, তাহলে বিক্রয় কত টাকা আছে আমরা দেখি তো ভাইয়া প্রশ্নে।
আমাদের বিক্রয় আছে কত টাকা, কই কই বিক্রয়, কই বিক্রয়, কই বিক্রয়, এই যে বিক্রয়, বিক্রয় থাকে কোন দিকে, ক্রেডিট দিকে। বিক্রয় আছে 3 লাখ টাকা, 3 লাখ টাকা থেকে ফেরত আছে 5,000 টাকা। আমরা জানি বিক্রয় হচ্ছে ক্রেডিট, কিন্তু বিক্রয় ফেরত হচ্ছে ডেবিট। তাহলে 3 লাখ টাকা বিক্রয়, ফেরত হচ্ছে 5,000 টাকা। তাহলে আমরা বিক্রয় লিখবো 3 লাখ টাকা, এখান থেকে আমরা লিখবো ফেরত। হ্যাঁ, ফেরত হচ্ছে কত টাকা ভাইয়া, ফেরত হচ্ছে ভাইয়া 5,000 টাকা। তাহলে বিক্রয় থেকে বিক্রয় ফেরত বাদ দিলে থাকে কত, 2,95,000 টাকা। ঠিক আছে, আবার দেখেন এখানে একটা সমন্বয় বলেছিল ভাইয়া। সমন্বয় কি বলেছিল দেখেন তো, সমন্বয় বলছে মালিক কর্তৃক প্রদত্ত 5,000 টাকা বিক্রয়ের অন্তর্ভুক্ত আছে। আরে ভাই, মালিক ব্যবসাতে যা দেয়, মালিক ব্যবসাতে যা দেয় সেটাকে বলা হয় কি, মূলধন। মূলধন কি বিক্রয়ের মধ্যে অন্তর্ভুক্ত থাকতে পারে? মূলধন তো বিক্রয়ের মধ্যে অন্তর্ভুক্ত থাকতে পারে না। তো আমাকে কি করতে হবে, এই যে মালিক কর্তৃক যেটা দিচ্ছে একে বলা হয় অতিরিক্ত মূলধন। বিক্রয় থেকে 5,000 টাকা কি করতে হবে, বাদ দিতে হবে। তো আমরা এখানে লিখবো মাইনাস অতিরিক্ত মূলধন। কত টাকা ভাইয়া, 5,000 টাকা। ঠিক আছে, আর কিচ্ছু নাই। তাহলে এটাই হবে আমার কি ভাইয়া, এটাই হচ্ছে আমার নিট বিক্রয় হবে। কি হবে এটাই, এটাই হবে আমাদের নিট বিক্রয়। ক্লিয়ার ভাইয়া? তাহলে নিট বিক্রয় হয়ে গেল। আর নিট বিক্রয় থেকে আমরা বাদ দিব কি ভাইয়া, নিট বিক্রয় থেকে আমরা জানি যে বিক্রিত পণ্যের ব্যয়কে বাদ দিতে হয়। কাকে বাদ দিতে হয়, বিক্রিত পণ্যের ব্যয়কে বাদ দিতে হয়। তাহলে আমরা বিক্রিত পণ্যের ব্যয়ের কাজ শুরু করি। দেখি তো বিক্রিত পণ্যের ব্যয় কি আছে। বিক্রিত পণ্যের ব্যয় প্রারম্ভিক মজুদ। প্রারম্ভিক মজুদ কত টাকা, 75,000 টাকা। তাহলে আমরা লিখি ভাইয়া প্রারম্ভিক মজুদ 75। হয়েছে। প্রারম্ভিক মজুদের সাথে আমাকে যোগ করতে হয় কি ভাইয়া, নিট ক্রয় যোগ করতে হয়, তাই না? নিট ক্রয়। তাহলে এই যে দেখেন ক্রয় আছে কত, 1,50,000, এখান থেকে ফেরত বাদ দিতে হবে 6,000। তাহলে 1,50,000 থেকে 6,000 টাকা আমাকে বাদ দিতে হবে। তাহলে ক্রয় আছে কত, 1,50,000 টাকা। এখান থেকে আমাকে ফেরত বাদ দিতে হবে কত, ফেরত বাদ দিতে হবে 6,000 টাকা। তাহলে আমার কত হবে ভাইয়া নিট ক্রয়, 1,44,000 টাকা। ঠিক আছে, হইল, হয়েছে না ভাইয়া? আচ্ছা, ভেরি গুড। তাহলে দেখেন আমরা ক্রয় থেকে ফেরত বাদ দিলাম। ওকে, এবার আমাকে যোগ করতে হবে ক্রয় সংক্রান্ত খরচ বা প্রত্যক্ষ খরচ যেগুলোকে আমরা বলি, সেটা হচ্ছে মজুরি। মজুরির মধ্যে আবার অপ্রদত্ত রয়েছে, মানে বকেয়া রয়েছে। আমরা জানি খরচ বকেয়া থাকলে যোগ করতে হয়। তাহলে মজুরি 7,000 আর অপ্রদত্ত আছে 3,000। তাহলে আমাকে লিখতে হবে কি ভাইয়া, মজুরি 7,000 প্লাস অপ্রদত্ত 3,000। তাহলে আমার মোট মজুরি কত, 10,000। ওকে, হইল। এবার আসি তো ভাই, আর কি আছে দেখি আমরা। ক্রয় পরিবহন আছে। এই যে ক্রয় পরিবহন, এটিও হচ্ছে একটি প্রত্যক্ষ খরচ, তাই না? আর প্রত্যক্ষ খরচগুলো বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়ে লাগে। তাহলে আমাদের ক্রয় পরিবহন কত টাকা ভাইয়া, ক্রয় পরিবহন হচ্ছে 14,000 টাকা। তাহলে এখানে লিখি ক্রয় পরিবহন 14,000 টাকা। দেখি তো আর কোনো প্রত্যক্ষ খরচ আছে কিনা। আমরা কি বের করছি, বিক্রিত পণ্যের ব্যয় বের করছি। বিক্রিত পণ্যের ব্যয়ের সূত্র কি, প্রারম্ভিক মজুদ প্লাস নিট ক্রয় প্লাস প্রত্যক্ষ খরচ। প্রত্যক্ষ খরচ কোনগুলো, মজুরি, ক্রয় পরিবহন, আমদানি শুল্ক, জাহাজ ভাড়া, ডক চার্জ, এগুলো, তাই না ভাইয়া? তো এই খরচগুলোকে আমরা এখন যোগ করছি। দেখি তো আর কিছু আছে কিনা। আর কিছু নাই। তাহলে এই খরচগুলোকে আমরা সবগুলোকে যোগ করি। কত হয় দেখি, 75 আর 1,44,000 কত হয় বলেন? 75 আর 1,44,000 যোগ করলে কত হয়? তাহলে 2,10,000, 2,10,000, 2,19,000, 2,19,000 আর 10 কত, 2,29,000, 2,29,000 আর 14 কত, 2,29,000 আর 14 হচ্ছে 2,45,000 টাকা। কত ভাইয়া, 2,45,000 টাকা হইল। এবার এখান থেকে কি করতে হয়, মাইনাস করতে হয় ভাইয়া সমাপনী মজুদকে। কাকে মাইনাস করতে হয় ভাইয়া, সমাপনী মজুদকে মাইনাস করতে হয়। এখন সমাপনী মজুদ আমাদের কত টাকা পেয়েছি ভাইয়া, দেখি তো আমরা। সমাপনী মজুদ আমরা পেয়েছি হচ্ছে 54,000 টাকা। কত টাকা, 54,000 টাকা। তাহলে এই 54,000 টাকা আমাদেরকে লিখতে হবে, মাইনাস সমাপনী মজুদ 54,000 টাকা। ঠিক আছে, তাহলে সমাপনী মজুদ হচ্ছে ভাইয়া 54,000 টাকা। এখন এই সমাপনী মজুদ আমি কই পাইলাম ভাইয়া, ক হতে পেয়েছি, তাই না? লিখতে হবে ক হতে প্রাপ্ত। কি লিখতে হবে, ক হতে প্রাপ্ত। তাহলে ভাইয়া আমাকে একটু বলেন তো, 2,43,000 হয়, 2,43,000 হয়। প্রারম্ভিক মজুদ একটু বুঝিয়ে দেন। কি বুঝাবো ভাইয়া প্রারম্ভিক মজুদ? প্রারম্ভিক মজুদ প্রশ্নে দেয়া আছে, এই যে বসাই দিলাম। এই যে প্রারম্ভিক মজুদ প্রশ্নে দেয়া আছে, মজুদ পণ্য 1 তারিখে যেটা প্রারম্ভিক মজুদ, সেটাই তো এখানে বসাইছি ভাই।
এই যে ৭৫,০০০, এখানে বোঝার কি আছে ভাই, প্রারম্ভিক মজুদ একটি ব্যয় হিসাব। 2,43,000 হয়, তাহলে 2,43,000 থেকে 54 বাদ দিলে কত বলেন তো? এখানে 2,43,000 হয় না? মুখে মুখে করছি তো। এখান থেকে যখন আমরা 43 বাদ দিব তখন থাকে কত? 2,43,000 থেকে আমরা যখন 54 বাদ দিব তখন কত থাকে বলেন তো ভাইয়া? 2,43,000 থেকে 54 বাদ দিলে 1,89,000 থাকে, বলেন 1,89,000 টাকা থাকে, তাই না? এটা হচ্ছে আমাদের বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে 1,89,000 বিক্রিত পণ্যের ব্যয়, আর 2,90,000 কি? 2,90,000 হচ্ছে আমাদের 2,90,000 হচ্ছে আমাদের নিট বিক্রয়। তাহলে এই যে নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয়কে আমরা কি করব? মাইনাস করব। মাইনাস করার পর যে টাকাটা থাকে সেটা হচ্ছে 1,01,000 টাকা থাকে, তাই না ভাইয়া? এই 1,01,000 টাকাই হচ্ছে আমাদের কি বের হলো? এটা আমাদের বের হলো মোট লাভ। কি বের হলো ভাইয়া? মোট লাভ বা মোট মুনাফা বের হলো, তাই না? বলেন তো। হ্যাঁ, আচ্ছা 2,43,000 আমি ঠিক করে নিয়েছি। বুঝতে পেরেছেন যে 1 লাখ কেমনে হইল? 1,01,000 টাকা কেমনে বের হলো? সবাই বুঝতে পেরেছেন? এই যে যারা রেগুলার ক্লাস করে, যেসব ছেলে মেয়েগুলো রেগুলার ক্লাস করে, এরা পরীক্ষায় ভালো করবে। এইচএসসি এমন একটা জিনিস, যারা রেগুলার পড়াশোনা করে তারা A+ পাইতে বাধ্য, তারা ভালো করতে বাধ্য, এবং এটাই চান্স পায়, বুঝছেন? কমার্সের পড়াশোনা খুবই সহজ, যারা রেগুলার পড়াশোনা করে, মেনটেন করে, তারা চান্স পায়, বুঝছেন? অতিরিক্ত মূলধন আবার বলবো, অতিরিক্ত মূলধন বিক্রয়ের মধ্যে অন্তর্ভুক্ত আছে। মূলধন কি কখনো বিক্রয়ের মধ্যে অন্তর্ভুক্ত থাকতে পারে? পারে না। সেই কারণে এই বিক্রয় থেকে অতিরিক্ত মূলধনকে আমরা মাইনাস করে দিয়েছি। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? এই যে লেখা আছে, এই যে দেখেন লেখা আছে, মালিক কর্তৃক প্রদত্ত এত টাকা। মালিক যেটা প্রদান করে সেটাকে মূলধন বলা হয়। কি বলা হয়? মূলধন বলা হয়। সেটা কি আছে? বিক্রয়ের মধ্যে অন্তর্ভুক্ত আছে। তো সেই কারণে বিক্রয় থেকে এই যে মালিক যে এক্সট্রা করে আরো মূলধন দিচ্ছে, একবার মূলধন আছে আবার এক্সট্রা করে মূলধন দিচ্ছে, সেজন্য এটাকে বলবো অতিরিক্ত মূলধন। তো মালিক যদি ব্যবসাতে কোনো টাকা দেয় সেটাকে অতিরিক্ত মূলধন হিসেবে লিখতে হয়। সেটা কার অন্তর্ভুক্ত আছে? বিক্রয়ের অন্তর্ভুক্ত আছে। ভাই, অতিরিক্ত মূলধন একটা জিনিস, বিক্রয় একটা জিনিস। তো অতিরিক্ত মূলধন কি বিক্রয়ের অন্তর্ভুক্ত হতে পারে? উত্তর হচ্ছে পারে না। সেই কারণে বিক্রয় থেকে অতিরিক্ত মূলধনকে মাইনাস করে দিতে হবে। বুঝতে পেরেছেন ভাইয়া? বুঝতে পেরেছেন? বলেন। বেলায়েত হোসেন ফাহিম, বুঝতে পেরেছেন? বলেন। হইল ভাইয়া এটা? তাহলে আমাদের খ নম্বরও হয়ে গেল। গতে কি বলেছে দেখেন, গতে বলেছে নিট লাভ 24,000 টাকা ধরে নিয়ে একটি মালিকানা সত্ত্ব বিবরণী তৈরি করো। দেখেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভাইয়া, মালিকানা সত্ত্ব বিবরণী, তাই না? তো এখন মালিকানা সত্ত্ব বিবরণীতে কি কি আসে সেটা আমাদেরকে জানতে হবে ভাইয়া। এই যে মালিকানা সত্ত্ব বিবরণী, এগুলো আমরা পারি না পরীক্ষায়, কিন্তু অনেক সহজ। মালিকানা সত্ত্ব বিবরণী শুনলে আমাদের মাথা খারাপ হয়ে যায়। হ্যাঁ, মালিকানা সত্ত্ব বিবরণী, প্রথম পত্রের মালিকানা সত্ত্ব বিবরণী করছি আমরা। মালিকানা সত্ত্ব বিবরণী খুবই সহজ, এটা কঠিনের কিছু নাই। হ্যাঁ, মালিকানা সত্ত্ব বিবরণী খুবই সহজ। মালিকানা সত্ত্ব বিবরণী আমরা কিভাবে নির্ণয় করব? দেখেন, বিবরণ টাকা টাকা। মালিকানা সত্ত্ব বিবরণী নির্ণয় করতে হয় মূলধন দিয়ে কাজ শুরু করতে হয়। কি ভাইয়া? মূলধন। প্রশ্নে কি মূলধন দেয়া আছে আপনার? দেখেন তো, এই যে দেখেন প্রশ্নে আমাদের মূলধন দেয়া আছে কত টাকা? 2,50,000 টাকা। মূলধন কত দেয়া আছে? 2,50,000 টাকা। তাহলে লিখেন 2,50,000 টাকা। এই মূলধনের সাথে যোগ করতে হয় অতিরিক্ত মূলধন। কাকে যোগ করতে হয়? অতিরিক্ত মূলধনকে যোগ করতে হয়। মূলধনের সাথে যোগ করব কাকে? অতিরিক্ত মূলধনকে যোগ করব। হ্যাঁ, তাহলে দেখি তো ভাইয়া অতিরিক্ত মূলধন প্রশ্নে আছে কিনা। এই যে দেখেন, মালিক কর্তৃক প্রদত্ত 5,000 টাকা বিক্রয়ের অন্তর্ভুক্ত আছে, এটাই হচ্ছে অতিরিক্ত মূলধন। তাহলে এই অতিরিক্ত মূলধনকে কি করতে হবে? বিক্রয় থেকে বাদ দিয়ে দিয়েছি। তো বিক্রয় থেকে বাদ দিলাম, এখন টাকাটা কি হবে? টাকাটা মূলধনের সাথে যোগ হবে 5,000 টাকা। ঠিক আছে, তাহলে টোটাল মূলধন আমার কত হইল? 2,55,000 টাকা হইল। এবার এর সাথে আমরা যোগ করব নিট লাভকে যোগ করব। কাকে যোগ করব ভাইয়া? নিট লাভ যোগ করব। ভাইয়া, যদি নিট ক্ষতি হয়, নিট ক্ষতি হলে মাইনাস করব, আর নিট লাভ হলে যোগ করব। ভাইয়া, নিট লাভ কোথায় পাবো? এই যে প্রশ্নে বলে দিয়েছে নিট লাভ 24,000 টাকা ধরে নিয়ে, তাহলে আমরা এখানে নিট লাভ কত লিখব? 24,000 লিখব। লিখলাম, তাহলে হইল 2,79,000 টাকা হইল। হইল ভাইয়া? হয়েছে? আচ্ছা, এবার আমি কি করব? এবার আমি এখান থেকে মাইনাস করব হচ্ছে উত্তোলনকে মাইনাস করব। উত্তোলন কি প্রশ্নে আছে? এই যে দেখেন উত্তোলন, উত্তোলন ডেবিট দিকে বসে। তাহলে আমরা মাইনাস করব কাকে? মাইনাস করব আমরা হচ্ছে উত্তোলনকে। কাকে মাইনাস করব? উত্তোলনকে মাইনাস করব। কত টাকা উত্তোলন? 15,000 টাকা। তাহলে এই 15,000 টাকা যদি উত্তোলন মাইনাস করি তাহলে আমাদের হবে 2,40,000
৬৪,০০০ টাকা। কত হবে? 2,64,০০০ টাকা। এটাকে আমরা বলবো মালিকানা সত্ত্বের সমাপনীজের। কি বলবো ভাইয়া? মালিকানা সত্ত্বের সমাপনীজের বলবো। কি বলবো? মালিকানা সত্ত্বের সমাপনীজের বলবো এটাকে। বুঝতে পেরেছেন? এই হচ্ছে মালিকানা সত্ত্ব বিবরণী। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। সবাই বুঝতে পেরেছি আমরা? বলেন, মালিকানা সত্ত্ব বিবরণী কি সবাই আমরা বুঝলাম? ক্লিয়ার? মালিকানা সত্ত্ব বিবরণী। তাহলে মালিকানা সত্ত্ব বিবরণী আমাদের কত দাঁড়াইলো ভাইয়া? মালিকানা সত্ত্ব বিবরণী আমাদের দাঁড়াইলো 2,64,০০০ টাকা। এটাকে আমরা বলবো মালিকানা সত্ত্ব বিবরণীর সমাপনীজের। ক্লিয়ার সবাই? তাহলে এই যে মালিকানা সত্ত্ব বিবরণী, এটা কিন্তু ভাইয়া পরীক্ষায় আসবে আমাদের। হ্যাঁ, এটা ভালো ভালো শিখতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভাইয়া। একটা প্রশ্নে আপনি এটা পাবেন, ঠিক আছে? দেখেন কত ছোট প্রশ্ন না। মনে রাখবেন, যত ছোট প্রশ্ন দিবে বোর্ডে একটা প্রশ্ন ছোট দেয় যাতে করে আপনি টাইম মেনটেন করতে পারেন, কিন্তু প্রশ্ন উত্তর ছোট হবে কিন্তু এর মধ্যে আবার প্যাচ থাকবে ভাইয়া। যেমন আজকে যে প্যাচটা শিখলাম এটা কিন্তু পারতেন না আপনারা, আমি শিওর এটা আপনারা পারতেন না, কারণ এটা ডিফিকাল্ট, এটা অনেক ডিফিকাল্ট। ঠিক আছে? আমরা বলি যে আর্থিক বিবরণী পারি না, ভাইয়া আর্থিক বিবরণী শেষ পর্যন্ত করেন, আমাদের ক্লাসগুলো করেন, সব আপনি সব পারবেন। আপনাকে কোনো টেনশন নিতে হবে না। এমসিকিউতে হাইস্ট পাবেন, সমস্যা নাই। এমসিকিউতে আপনি হাইস্ট পাবেন, শুধু এখানে না, ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত আপনি হাইস্ট পাবেন এমসিকিউতে। অ্যাকাউন্টিং আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত হাইস্ট পাবেন। কেন পাবেন জানেন? কারণ প্রতি বছর পাচ্ছে। আমার স্টুডেন্ট প্রতি বছর ঢাকা ইউনিভার্সিটিতে অ্যাকাউন্টিংয়ে সর্বোচ্চ মার্ক পায়। যদি একজন পাই সেটাও আমার স্টুডেন্ট, যদি অনেকজন মিলে পায়, 100 জন যদি 12তে 12 পাই, তাহলে তার মধ্যে আমার স্টুডেন্ট থাকে। বুঝছেন? তো পাবেন, ভালো করবেন, এটা নিয়ে চিন্তা করতে হবে না। ক্লিয়ার? তাহলে আমাদের সুন্দর করে একটা অঙ্ক হয়ে গেল। আমি আবারও বলি, এটা হচ্ছে দিনাজপুর বোর্ডের অঙ্ক ছিল। হ্যাঁ, দিনাজপুর বোর্ড, এটা হচ্ছে 22-এর অঙ্ক ছিল। দিনাজপুর বোর্ড 2022। আপনাদের যাদের বোর্ড প্রশ্ন আছে ইত্যাদি ইত্যাদি, তারা দেখবেন এটা দিনাজপুর বোর্ড 22-এর প্রশ্ন। প্রশ্নটা মাস্ট আপনারা সলভ করে যাবেন। ক্লিয়ার? হ্যাঁ, আরেকটা ম্যাথ করাবো তো, এটা ক্লিয়ার? আচ্ছা, তাহলে একটা ম্যাথ আমাদের আজকে হইলো। ঠিক আছে? এই যে দেখেন আরেকটা ম্যাথও সাথে করে নিয়ে আসছি, প্রবলেম নাই। এটা পড়তে পারছেন? তাহলে এই ম্যাথটাও আমরা করব। ঠিক আছে? হ্যাঁ, সব ম্যাথ করব ভাই, করার একটা ধারাবাহিকতা থাকে তো। হ্যাঁ, একটার পর একটা আমাদেরকে যাইতে হয়। হ্যাঁ, সবাই বুঝতে পেরেছেন? এই আর কি। বলেন, সবাই ক্লিয়ার ভাইয়া? হ্যাঁ, বরিশাল বোর্ড সব করবো ভাই, কেবল তো শুরু করলাম, আজকে দ্বিতীয় ক্লাস। গত সপ্তাহে আমি ক্লাস নিতে পারিনি, বুঝছেন? একটু চাপের মধ্যে ছিলাম, ভুলে গেছিলাম ক্লাসের কথা, যেটা সত্য কথা। আসলে সপ্তাহে একটা ক্লাস তো, সেই কারণে ভুলে গেছি। তাহলে এটা সবাই বুঝতে পেরেছেন ভাইয়া? নতুন ক্লাসে তাই একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা আচ্ছা, নতুন, সমস্যা নাই, সমস্যা নাই। এটা হচ্ছে বোঝার ট্রাই করেন, আস্তে আস্তে হয়ে যাবে। আমরা আরো 10-12টা ম্যাথ সলভ করবো। তো ওই যে প্রবলেম হচ্ছে বলে যদি ছেড়ে দেন তাহলে হবে না, কারণ প্রতিদিন একই ফরম্যাটে আমরা ম্যাথ করবো। আর্থিক বিবরণীর ফরম্যাট এক, খালি কাজ আলাদা। ঠিক আছে? আপনি থাকেন, আপনাকে আমি লাইন ধরাই দিচ্ছি ক্লাসের। ওকে, আমি আপনাকে লাইন ধরাই দিচ্ছি ক্লাসের। ঠিক আছে? এটা কোন বোর্ড, তাই না? এটা কোন বোর্ড আসলেই তো? এটা কোন বোর্ড? এটা সম্ভবত ঢাকা বোর্ড 22 চেক করেন তো। এটা একটু ঢাকা বোর্ড 22 চেক করেন। হ্যাঁ, ঢাকা বোর্ড 22। ওকে, এটা ঢাকা বোর্ড 22 একটু চেক করেন তো, সম্ভবত ঢাকা বোর্ড 22-এর ম্যাথ করছি এটা। ওকে, তাহলে এই ম্যাথটা আমরা একটু সলভ করি ভাই। হ্যাঁ, এটাও একটা প্যাচ লাগানো ম্যাথ, এটাও হচ্ছে একটা খুবই প্যাচ লাগানো ম্যাথ একটা, কিন্তু মজা আছে ম্যাথগুলো। ঠিক আছে? আমি সিস্টেম শিখাই দিচ্ছি, আপনি পারবেন, জীবনে ভুল করবেন না। দেখেন তো, দেখেন আমরা অঙ্কটা দেখি একটু। অঙ্কতে কি দিয়েছে আমাদের ভাইয়া, দেখি তো একটু, আমরা একটু দেখার ট্রাই করি। কি বলছে? পণ্য ক্রয়, পণ্য বিক্রয়, অফিস সরঞ্জাম, আসবাবপত্র, মজুদ পণ্য ফেরত। ভাইয়া ফেরতে 2টা টাকা আছে। আমরা জানি ডেবিটে যে ফেরত থাকে সেটা হচ্ছে বিক্রয় ফেরত। এই যে ছেলেটা নতুন বুঝছে না, সে একটু নোট করে নিতে হবে ভাইয়া, যে ডেবিট দিকে যদি ফেরতের টাকা থাকে তাহলে সেটি বিক্রয় ফেরত হবে, আর ক্রেডিট দিকে যদি ফেরতের টাকা থাকে তাহলে সেটি ক্রয় ফেরত হবে। ঠিক আছে ভাইয়া? এগুলো হচ্ছে ক্রয় এবং বিক্রয়ের উল্টা হিসাব। ক্রয় ফেরত এবং বিক্রয় ফেরতকে কি বলে জানেন? বিপরীত হিসাব বলে। কি হিসাব বলে? বিপরীত হিসাব বলে। নোট করে নেন, অ্যাডমিশন টেস্ট ইম্পর্টেন্ট ভাইয়া। ক্রয় কি হিসাব? ক্রয় হচ্ছে ডেবিট দিকে বসে। কোন দিকে? ডেবিট দিকে। আর ক্রয় ফেরত কি হয় ভাইয়া? ক্রয় ফেরত হচ্ছে উল্টা হবে। কি হবে?
ক্রেডিট দিকে হবে, ঠিক আছে। তার মানে ক্রয়ের উল্টা হচ্ছে ক্রয় ফেরত, সে কারণে ক্রয়ের বিপরীত, সেজন্য ক্রয় ফেরত হচ্ছে বিপরীত হিসাব। কি হিসাব ভাইয়া? বিপরীত হিসাব, মনে থাকবে, এটা বিপরীত হিসাব। ক্লিয়ার? এরপরে দেখেন প্রাপ্য হিসাব, প্রদেয় হিসাব। ভাইয়া প্রাপ্য হিসাব ডেবিটে যেটা থাকে সেটা প্রাপ্য হিসাব, প্রাপ্য হিসাব সম্পদ, সম্পদগুলো ডেবিটে থাকে। প্রদেয় হিসাব, প্রদেয় হিসাব যেটা ক্রেডিটে থাকে সেটা হচ্ছে প্রদেয় হিসাব। আমদানি শুল্ক, পরিবহন খরচ, ভাড়া খরচ, মণিহারি খরচ, উত্তোলন, ঋণ। ঋণের পাশে আবার একটা পার্সেন্টেজ দেখছি, ঋণের পাশে পার্সেন্টেজ মানে হচ্ছে এটা হচ্ছে ঋণের সুদ। প্যাচ লাগানো ম্যাথগুলো আমি করব, ঠিক আছে, প্যাচ লাগানো নোট ম্যাথগুলো আমরা করব। ওকে, ঋণের পাশে কি আছে? একটা সুদ আছে, হ্যাঁ, ঋণের পার্সেন্টেজ আছে, মানে এটা ঋণের সুদকে বোঝাচ্ছে। সাধারণ সঞ্চিতি, ভাইয়া সবাই নোট করেন যে সাধারণ সঞ্চিতি একটি মালিকানা সত্ত্ব হিসাব, সবাই নোট করেন, এটা পরীক্ষায় আসে। সাধারণ সঞ্চিতি কোন হিসাব ভাইয়া? সাধারণ সঞ্চিতি হচ্ছে মালিকানা সত্ত্ব হিসাব। ক্লিয়ার ভাইয়া? তাহলে সাধারণ সঞ্চিতিকে কোথায় বসাবো আমি? মালিকানা সত্ত্ব নির্ণয় করব যখন, তখন মালিকানা সত্ত্বের মধ্যে বসাবো। মজুরি খরচ, বেতন খরচ, মূলধন, এই যে আমাদের একটা অঙ্ক দিয়ে দিয়েছে। ওকে, এখন এই অঙ্কের মধ্যে কতগুলো কাজ আছে দেখেন, ঠিক আছে, এই অঙ্কের মধ্যে কতগুলো আমাদের কাজ আছে সেগুলো আমরা এখন একটু দেখার ট্রাই করি। ওকে, এই অঙ্কের মধ্যে অনেকগুলো কাজ আছে, দেখেন সমন্বয়, হ্যাঁ, এই যে দেখেন সমন্বয় সমূহ, ঠিক আছে। সমাপনী মজুত পণ্য 28,000 টাকা মূল্যায়ন করা হয়েছে। প্রারম্ভিক মজুদের মধ্যে 500 টাকা এবং সমাপনী মজুদের মধ্যে 1500 টাকার মণিহারি দ্রব্য অন্তর্ভুক্ত রয়েছে। ভাই দেখেন তো, মণিহারি একটা জিনিস আর মজুত পণ্য একটা জিনিস, তাহলে আমাকে বলেন তো মজুত পণ্যের মধ্যে কি মণিহারি অন্তর্ভুক্ত থাকতে পারে? ছেলে একটা জিনিস, মেয়ে একটা জিনিস, এখন ছেলেদের মধ্যে কি মেয়ে অন্তর্ভুক্ত থাকতে পারে? পারে না, তাহলে কি করতে হবে? আলাদা করে ফেলতে হবে। ওকে, আচ্ছা, মজুরি 6,000 টাকা এবং বেতন 7,200 টাকা বকেয়া রয়েছে, তাহলে বকেয়া থাকলে কি করতে হয় ভাইয়া? যোগ করতে হয়। ওকে, যোগ করব আমরা। প্রচারের উদ্দেশ্যে 5,000 টাকার পণ্য বিনামূল্যে ভোক্তাদের মাধ্যমে বিতরণ করা হয়েছে, তাহলে বিনামূল্যে ভোক্তাদের কাছে যখন আমরা পণ্য দিব এটাকে বলা হয় বিজ্ঞাপন। কি বলা হয়? বিজ্ঞাপন বলা হয়। বিনামূল্যে যদি ভোক্তাদের কাছে আমরা পণ্য দিই তাহলে এটা ক্রয় থেকে মাইনাস করতে হয়, কারণ পণ্য চলে যাচ্ছে, পণ্য চলে গেলে ক্রয় অর্থাৎ ক্রয় হিসাব প্রভাবিত হয়। পণ্যের নামে কোনো হিসাব হয় না, ক্রয় থেকে মাইনাস করতে হয়। আর কি করতে হয়? বিনামূল্যে যেহেতু বিতরণ করছি এটা বিজ্ঞাপনের কাজ করে, বিজ্ঞাপনের সাথে যোগ হবে। ওকে, প্রাপ্য হিসাবের 3,000 টাকা আদায়যোগ্য নয়, অবশিষ্ট প্রাপ্য হিসাবের উপরে 5% অনাদায়ী সঞ্চিতি ধরতে হবে। তাহলে প্রাপ্য হিসাবের 5,000 টাকা আদায়যোগ্য নয়, তাহলে প্রাপ্য হিসাব থেকে বাদ দেব, দিয়ে দিলাম। অবশিষ্ট যে প্রাপ্য হিসাব থাকলো ওর উপরে আবার 5% সঞ্চিতি ধরতে হবে। এটা আমি যখন করব তখন বুঝাবো, এখন বললে আপনি বুঝবেন না। ওকে, তাহলে এবার অঙ্কটা আমরা একটু সলভ করার ট্রাই করি, ঠিক আছে, অঙ্কটা আমরা একটু সলভ করার ট্রাই করি। ওকে, দেখেন কি বলেছে। কত বলছে? চলতি বছরে মণিহারি খরচের পরিমাণ নির্ণয় করো। ঠিক আছে ভাইয়া, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা আপনি এমসিকিউতে পাবেন, অ্যাডমিশন টেস্টে আপনি এই প্রশ্নটা পাবেন। হ্যাঁ, আপনি এমসিকিউতে 100% পাবেন এইচএসসিতে, প্লাস অ্যাডমিশন টেস্টে এই প্রশ্নটা খুব আসে, বুঝছেন। মণিহারি খরচের পরিমাণ, সবাই খাতা কলম ধরেন, সবাই খাতা কলমে নোট করে নেন। হ্যাঁ, মণিহারি খরচের পরিমাণ লিখেন, ক নাম্বার দেন। মণিহারি খরচের পরিমাণ। ওকে, মণিহারি খরচের পরিমাণ, ঠিক আছে। ক্লাস করেন, আমাদের ক্লাস করেন, অ্যাডমিশন পর্যন্ত আগাই থাকবেন। এইচএসসি তে তো ভালো করবেন, যা বলি খালি শুনেন, হ্যাঁ, বেশি চিন্তা করা যাবে না। ঠিক আছে, দেখেন মণিহারি খরচের পরিমাণ, এখানে দেন বিবরণ, টাকা টাকা, ঠিক আছে। প্রারম্ভিক মণিহারি, মণিহারি খরচের সূত্র দেখেন, প্রারম্ভিক মণিহারি প্লাস মণিহারি মাইনাস সমাপনী মণিহারি। ঠিক আছে ভাইয়া, কি বললাম? প্রারম্ভিক মণিহারি প্লাস মণিহারি মাইনাস সমাপনী মণিহারি সমান কি পাবো? সমান আমরা পাবো মণিহারি খরচ। সবাই নোট করেন তো ভাইয়া দেখি। ঠিক আছে, সবাই নোট করেন দেখি আমরা। হ্যাঁ ভাইয়া, আমি অ্যান্সার জানতে চাইনি, ঠিক আছে।
আমি অ্যান্সার জানতে চাইনি, আমার ক্লাসে এগুলো করবেন না, ঠিক আছে? অ্যান্সার জানতে চাইনি আমি, ঠিক আছে? আমি কি একবারও বলেছি অ্যান্সার করেন? আমি একবারও বলিনি অ্যান্সার করেন। তো এগুলো আপনি পারলে ভালো, ঠিক আছে? আপনি পারলে ভালো। চলতি বছর মানে বর্তমান বছর, যে বছরের আমরা অঙ্ক করছি সেটা চলতি বছর। হ্যাঁ, সবাই একটু নোট করেন। হ্যাঁ, তাহলে প্রারম্ভিক মণিহারি। হ্যাঁ, দেখি তো আমরা প্রারম্ভিক মণিহারি কই আছে ভাইয়া? দেখেন এই যে প্রারম্ভিক মজুদের মধ্যে 500 টাকা এবং সমাপনী মজুদের মধ্যে 1500 টাকার মণিহারি দ্রব্যাদি অন্তর্ভুক্ত রয়েছে। তাহলে প্রারম্ভিক মজুদের মধ্যে যে মণিহারি অন্তর্ভুক্ত আছে সেটা প্রারম্ভিক মণিহারি। তাহলে প্রারম্ভিক মজুদের মধ্যে আছে কত? 500 হইল। যোগ করব কি ভাইয়া? মণিহারি যোগ করব। ভাইয়া মণিহারি কই আছে দেখেন তো? এই যে দেখেন মণিহারি আছে, আছে না? মণিহারি আছে কত? মণিহারি আছে হচ্ছে আমাদের 4000। তাহলে আমরা এখানে লিখবো কি? মণিহারি 4000। ওকে, তাহলে কত হইল? 4500 হইল। হইল। মাইনাস কি করব ভাইয়া? মাইনাস করব আমরা সমাপনী মণিহারি। ভাইয়া সমাপনী মণিহারি কই আছে দেখেন তো? এই যে দেখেন সমাপনী মজুদের মধ্যে 1500 টাকার মণিহারি অন্তর্ভুক্ত আছে। তাহলে সমাপনী মজুদের মধ্যে যে মণিহারি থাকে তার নাম হচ্ছে সমাপনী মণিহারি। তাহলে আমরা মাইনাস করব সমাপনী মণিহারি কত? 1500 টাকা। কত টাকা? 1500 টাকা। তাহলে কত হবে ভাইয়া? তাহলে হবে হচ্ছে আমাদের 3000 টাকা। এই 3000 টাকাকে আমরা কি বলবো ভাইয়া? 3000 টাকাকে আমরা বলবো মণিহারি খরচ। কি বলবো? মণিহারি খরচ। এই মণিহারি খরচের 3000 টাকা কোথায় বসবে? এই মণিহারি খরচের 3000 টাকা আমাদের পরিচালন ব্যয়ের মধ্যে বসবে। কার মধ্যে বসবে ভাইয়া? পরিচালন ব্যয়ের মধ্যে বসবে। কার মধ্যে বসবে? পরিচালন ব্যয়ের মধ্যে বসবে। ওকে, আর এই যে সমাপনী মণিহারির যে টাকাটা, এই যে সমাপনী মণিহারির যে টাকাটা, এই সমাপনী মণিহারি একটি চলতি সম্পদ। কি সম্পদ ভাইয়া? সমাপনী মণিহারি একটি চলতি সম্পদ। ঠিক আছে, এটাকে আমরা বসাবো চলতি সম্পদের মধ্যে। মনে থাকবে সবার? বলেন, সবাই বুঝতে পেরেছেন? বলেন। মাইনাস হয়েছে কিসের জন্য? কারণ এই মণিহারিটা ব্যবহার হয়নি। বছর শেষে যেটা থাকে সেটা অব্যবহৃত। বছর শেষে যেটা থাকে সেটা অব্যবহৃত। আর অব্যবহৃত কোনো জিনিস খরচ হয় না। বুঝতে পেরেছেন? অব্যবহৃত কোনো জিনিস খরচ হয় না। ক্লিয়ার? ঠিক আছে, অব্যবহৃত কোনো জিনিস খরচ হয় না। বিক্রিত পণ্যের ব্যয়ে সমাপনী মজুদ মাইনাস করেন কেন? কারণ এটা বিক্রয় হয়নি, সে কারণে। ঠিক আছে, ওকে, বোঝা গেছে? ওকে, ক্লিয়ার? তাহলে এটাও একটু পাশে নোট করে নেবেন যে সমাপনী মণিহারি বা অব্যবহৃত মণিহারি, সমাপনী মণিহারি আরেকটা নাম হচ্ছে অব্যবহৃত মণিহারি, সেটা চলতি সম্পদে যাবে। আর এই যে মণিহারি খরচ যেটা বের করলাম, কি করে বের করলাম? প্রারম্ভিক প্লাস মণিহারি মাইনাস সমাপনী, এই মণিহারি খরচটা যাবে পরিচালন ব্যয়ের মধ্যে। আশা করি সকলে আমরা বুঝতে পেরেছি। ঠিক আছে, হ্যাঁ, সমাপনী মজুত পণ্য চলতি সম্পদ, রাইট। সমাপনী মণিহারি, সমাপনী মজুত পণ্য দুইটাই চলতি সম্পদ। ওকে, তাহলে আমাদের গেল। এখন আমাদের খতে কি বলছে দেখেন তো? ধানসিঁড়ি এন্ড কং এর বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভাইয়া, বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে বলেছে, রাইট? আমাদেরকে বলেছে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে বলেছে। ওকে, তাহলে আমরা এখন বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করি। বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করি আমরা। ওকে ভাইয়া, আমরা এখন বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করি। ওকে, তাহলে বিক্রিত পণ্যের ব্যয়ের একটা সূত্র আছে, তাই না ভাইয়া? বলেন তো, বিক্রিত পণ্যের ব্যয়ের একটা সূত্র আছে। সূত্রটা কি আমরা সবাই জানি? বলেন। দেখেন, বিক্রিত পণ্যের ব্যয়ের সূত্রটা হচ্ছে, এখানে লিখবেন বিবরণ টাকা টাকা, প্রারম্ভিক মজুদ প্রারম্ভিক মজুদ আছে কত ভাইয়া? কই কই কই, এই যে দেখেন মজুদ পণ্য 1 তারিখে কত? 22,500।
কিন্তু প্রারম্ভিক মজুদের মধ্যে 500 টাকার মণিহারি অন্তর্ভুক্ত আছে। তাহলে প্রারম্ভিক মজুদ যদি আপনাকে বলে যে কত টাকা, আপনি কি বলবেন? প্রারম্ভিক মজুদ মাইনাস মণিহারি। কারণ মণিহারি আর প্রারম্ভিক মজুদ তো এক জিনিস না। মণিহারি একটা হিসাব, প্রারম্ভিক মজুদ পণ্য একটি হিসাব। সে কারণে আমরা কি করব? প্রারম্ভিক মণিহারি থেকে, প্রারম্ভিক মজুদ পণ্য থেকে প্রারম্ভিক মণিহারিকে মাইনাস করে দিব। কত টাকা? 500 টাকা। তাহলে 22,500 থেকে আমরা কি করব? 500 টাকা মাইনাস করে দিব। ঠিক আছে, এখান থেকে কি করব? মাইনাস করব। কি ভাইয়া, কি মাইনাস করব এখান থেকে? এখান থেকে আমরা মাইনাস করব হচ্ছে প্রারম্ভিক মণিহারি। ঠিক আছে, 500 টাকা করলাম। তাহলে প্রারম্ভিক মজুদ পণ্য কত হইল ভাইয়া? 22,000 টাকা হইল। হইল, সরি, 22,000 টাকা হইল। হইল, আচ্ছা আচ্ছা। তাহলে প্রারম্ভিক মজুদ হইল প্লাস ক্রয়, নিট ক্রয়। তাহলে নিট ক্রয়ের সূত্র কি? ক্রয় 2,25,000 টাকা। এখান থেকে ফেরত আছে কত? 2,000 টাকা। তাহলে এতটুকু আগে করি। ক্রয় আছে কত? 25, 25 থেকে 2 বাদ। তাহলে আমরা লিখি ক্রয় কত ভাইয়া? 2,25,000, তাই না? এখান থেকে আমরা ফেরত বাদ দিব কত? ফেরত বাদ দিব হচ্ছে আমরা কত টাকা? ফেরত বাদ দিব আমরা 2,000 টাকা। ঠিক আছে, তাহলে কত থাকে? 2,23,000 টাকা থাকে। ঠিক আছে ভাইয়া, হইল। আচ্ছা, তাহলে আর কি আছে দেখি তো ক্রয়ের সাথে। তাহলে ক্রয় থেকে আমরা ফেরতকে বাদ দিতে হয়। তাহলে ক্রয় থেকে ক্রয় ফেরত বাদ দিলাম। এবার দেখেন তো ভাইয়া, এই যে দেখেন, প্রচারের উদ্দেশ্যে 5,000 টাকার পণ্য বিনামূল্যে ভোক্তাদের নিকট বিতরণ করা হয়েছে। ভাইয়া, ভোক্তাদেরকে যদি পণ্য দিয়ে দেন বিনামূল্যে, তাহলে ব্যবসার পণ্য বাড়ে না কমে? ব্যবসার পণ্য কমে যায়, ব্যবসার পণ্য কমে যায়। আর পণ্যের জন্য আমরা ক্রয় নামে হিসাব লিখি। তার মানে কি? ক্রয়ও কমে যাবে, পণ্য কমে যাবে মানে ক্রয়ও কমে যাবে। তাহলে মনে রাখবেন, বিনামূল্যে পণ্য বিতরণ করলে সেটা কি হয়? ক্রয় থেকে মাইনাস করতে হয়। তাহলে আমরা লিখব পণ্য বিতরণ কত টাকা? 5,000 টাকা সম্ভবত দেখলাম, তাই না? তাহলে কত হইল? আর কি কিছু আছে ক্রয়ের সাথে ভাইয়া? ক্রয়ের সাথে আর কোনো কিছু আমি দেখতে পাচ্ছি না। যদি আপনারা দেখেন তাহলে আমাকে বলবেন। তাহলে ক্রয় কত টাকা হইল? 2,18,000 টাকা হইল। হইল, আচ্ছা। তাহলে প্রারম্ভিক মজুদ প্লাস ক্রয় করলাম আমরা। ঠিক আছে, আচ্ছা, সরি, এই জিনিসটা আমরা এই পাশেও লিখতে পারতাম। হ্যাঁ, এটা তো ইয়া নাই, এই জিনিসটাকে আমরা এখানে লিখতে পারতাম। এখানে হলো 2,18,000 টাকা। ঠিক আছে, আচ্ছা। তাহলে প্রারম্ভিক মজুদ প্লাস ক্রয়। ঠিক আছে, এবার আমরা করব ক্রয় সংক্রান্ত প্রত্যক্ষ খরচ। ভাইয়া, ক্রয় সংক্রান্ত প্রত্যক্ষ খরচ কোনগুলো? এই যে দেখেন, আমদানি শুল্ক, পরিবহন খরচ, তাই না? আমদানি শুল্ক, পরিবহন খরচ, মজুরি খরচ। আমদানি শুল্ক, ক্রয় পরিবহন, ক্রয় পরিবহন। এখানে কি কোনো পরিবহন বলেছে? শুধু বলেছে পরিবহন। যদি শুধু পরিবহন বলে, এটি দ্বারা আমরা ক্রয় পরিবহনকে বুঝবো। কোন পরিবহনকে? ক্রয় পরিবহন। তাহলে ভাইয়া দেখি তো আমাদের কি আছে? আমদানি শুল্ক আছে, আছে না? তাহলে আমদানি শুল্ক যদি আমাদের থাকে, তাহলে আমরা কি করব? এই আমদানি শুল্কটাকে লিখি। বিদেশ থেকে যখন আমরা পণ্য কিনে নিয়ে আসবো, তখন আমাকে কি করতে হবে? আমদানি শুল্ক দিতে হবে। আমদানি শুল্ক একটি কি খরচ? প্রত্যক্ষ খরচ। এই প্রত্যক্ষ খরচগুলো বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়ে কাজে আসবে। তাহলে কত ভাই আমদানি শুল্ক? 15,000 টাকা। তাহলে এখানে আমরা 15,000 টাকা বসাইলাম। এবার কি আছে ভাইয়া? এবার আমাদের আছে পরিবহন খরচ। ভাইয়া, কি পরিবহন? কোনো পরিবহন বলেনি। কোনো পরিবহন না বললে ক্রয় পরিবহন হবে, সেটাকে আমরা প্রত্যক্ষ খরচ হিসাবে ধরবো। ঠিক আছে, তাহলে ক্রয় পরিবহন বা পরিবহন 12,000 টাকা। তাহলে এখানে আমরা লিখি পরিবহন 12,000 টাকা। হইল, লিখলাম। এরপরে আসেন ভাইয়া, কি আছে? এরপরে আমাদের আছে মজুরি। মজুরি একটি প্রত্যক্ষ খরচ। কত আছে? 24,000 টাকা। কিন্তু এখানে আবার কি বলেছে দেখেন তো, মজুরি 6,000 টাকা বকেয়া রয়েছে। তো বকেয়া থাকলে কি করতে হয়? যোগ করতে হয়। মজুরি 24,000, মজুরি 24,000, বকেয়া হচ্ছে 6,000, প্লাস আমরা কি লিখবো? বকেয়া হচ্ছে আমাদের কত টাকা? বকেয়া হচ্ছে আমাদের 6,000 টাকা। তাহলে মজুরি কত ভাইয়া? মজুরি হচ্ছে 30,000 টাকা। আর কি কিছু আছে? আর কি কোনো প্রত্যক্ষ খরচ আছে ভাইয়া? দেখেন তো, আর কোনো প্রত্যক্ষ খরচ নাই। তাহলে এগুলো সবগুলোকে যোগ লাগাই, কত হয় দেখি। 22 আর 18তে কত হয়? 40, 40, 55, 55 আর 30-এ কত? 85, 85 আর 12তে 97, তার মানে 2,97,000 টাকা হইল।
এখান থেকে এবার আমরা কি করব, মাইনাস করব কাকে, সমাপনী মজুদকে মাইনাস করব। কাকে ভাইয়া, সমাপনী মজুদকে মাইনাস করব। তো এখন সমাপনী মজুদ ছিল কত টাকা আমার, দেখি তো। সমাপনী মজুদ আমার 28,000 টাকা ছিল, তাই না ভাইয়া? তাহলে সমাপনী মজুদ আমরা লিখি 28,000 টাকা, লিখলাম। লিখার পরে আবার দেখেন সমাপনী মজুদের মধ্যেও আবার কি আছে দেখেন তো, সমাপনী মজুদের মধ্যে 1500 টাকার মণিহারি অন্তর্ভুক্ত আছে। তার মানে এখানে কি লিখতে হবে, মাইনাস কি সমাপনী মণিহারি করতে হবে না? কত টাকা, 1500 টাকা। ঠিক আছে, তাহলে কত হয় ভাইয়া, তাহলে হয় 26,500। এই 26,500কে আমরা কি করব, বাদ দিব, তাই না ভাইয়া? প্রারম্ভিক মজুদ এর সাথে ক্রয়কে যোগ করলাম, প্রত্যক্ষ খরচকে যোগ করলাম, করে সমাপনী মজুদকে বাদ দিব। তাহলে 2,97,000 থেকে 26,500 বাদ দিলে থাকে কত ভাইয়া, একটু বলেন তো আমাকে দেখি, কে বলতে পারে? না, ভাড়া আসবে না, ভাড়া হচ্ছে পরিচালন ব্যয়, ভাড়া হচ্ছে পরিচালন ব্যয়, এটা বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে আসবে না। ঠিক আছে, ভাড়া হচ্ছে পরিচালন ব্যয়, ভাড়া, বেতন, কমিশন, ঠিক আছে, ভাড়া, বেতন, কমিশন, তারপরে অবচয়, ঠিক আছে, এগুলো সব হচ্ছে পরিচালন ব্যয়, এগুলো পরিচালন ব্যয়ের মধ্যে যাবে, এগুলো বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়ে আসবে না। ক্লিয়ার ভাইয়া, বুঝতে পেরেছেন? বলেন কত আসে, 2,70,500 আসে, তাই না ভাইয়া? তাহলে 2,70,500 এটা কি বের হলো ভাইয়া, এটা আমাদের বের হলো বিক্রিত পণ্যের ব্যয়। কি বের হলো ভাইয়া, বিক্রিত পণ্যের ব্যয়। ওকে, দেখছেন কত প্যাচ, সিম্পল আমাকে বলেছে বিক্রিত পণ্যের ব্যয়, কিন্তু এর মধ্যে কতগুলো প্যাচ ভাইয়া, বুঝতে পেরেছেন? তো এই যে দেখেন, এই প্রশ্নগুলো যখন আপনি বারবার প্র্যাকটিস করবেন, যারা বারবার প্র্যাকটিস করে সব নিয়ম কানুন যার জানা হয়ে যাবে, সে এইচএসসি তে তো আটকাবেও না, অ্যাডমিশন টেস্টেও তার কাছে কিছুই মনে হবে না। সেই কারণে ভাইয়া বলি, যারা এইচএসসি তে ভালো মতো পড়ে তারা অ্যাডমিশন টেস্টেও ভালো করে, বুঝতে পেরেছেন? আমি তো এইচএসসি নিয়ে খুব কম কাজ করি এখন, আমি মেনলি অ্যাডমিশন টেস্ট নিয়ে বেশি কাজ করি, বুঝছেন? তো সেই কারণে সপ্তাহে একটা ক্লাস, তো অ্যাডমিশন টেস্টে হয়তো অনেকের সাথে দেখা হবে। এখন ক্লাস পাচ্ছেন, যে কথাগুলো বলছি, যেগুলো নোট করতে বলছি, এগুলো করে নিয়ে পড়াশোনা করেন, দেখবেন অ্যাডমিশন টেস্ট আর একটা ইজি হবে আপনাদের জন্য। বোঝা গেছে ভাইয়া? বলেন। তাহলে এই জিনিসগুলো ভাইয়া শিখতে হবে ভালো করে। হ্যাঁ, আপনাদের সাথে কম দেখা টাকা হয়, আমাকে মনে হয় চিনেন না আপনারা, তাই না? অনেকে আমাকে চেনেন, আপনারা অনেকে মনে হয় চেনেন না আমাকে, তাই না? আপনাদের সাথে খুব কম দেখা হয় আমার, সপ্তাহে একদিন। ষোলো জন ক্লাসে আছেন মাত্র, তো লজ্জাজনক বিষয় আমার জন্য। বলেন, তাহলে সবাই বুঝতে পেরেছি না বিক্রিত পণ্যের ব্যয় কেমনে নির্ণয় করে? আচ্ছা, কমার্সের স্টুডেন্টরা পারে না, হ্যাঁ, তার না পারার কারণ হচ্ছে এই একই কথা, ক্লাস করে না, তারা পারে না। সমাপনী মণিহারি সমাপনী মজুদের মধ্যে অন্তর্ভুক্ত আছে, সে কারণে সমাপনী মজুদ থেকে বাদ দিতে হবে। প্রারম্ভিক মণিহারি প্রারম্ভিক মজুদের মধ্যে অন্তর্ভুক্ত আছে, সে কারণে প্রারম্ভিক মজুদ থেকে বাদ দিয়েছি। ঠিক আছে, ওকে, এই হচ্ছে বিষয়। ক্লিয়ার? পরে যাই আমরা, এবার আমাদের গতে কি বলছে দেখি। গত বলছে নিট লাভ 99,200 টাকা ধরে 21 সালের 31শে ডিসেম্বর তারিখে ধানসিঁড়ি কোম্পানির মালিকানা সত্ত্ব ও মোট দায়ের পরিমাণ নির্ণয় করো। আমাকে কি বলেছে? মালিকানা সত্ত্ব ও মোট দায়। হ্যাঁ, আমাকে বলেছে মালিকানা সত্ত্ব এবং মোট দায়ের পরিমাণ নির্ণয় করতে বলেছে, তাই না ভাইয়া? আমাকে বলেছে মালিকানা সত্ত্ব এবং মোট দায়ের পরিমাণ নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমাদেরকে বলেছে মালিকানা সত্ত্ব এবং মোট দায়ের পরিমাণ নির্ণয় করতে বলেছে, তাই না? তাহলে আমরা প্রথমে মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করি। মালিকানা সত্ত্ব কেমনে নির্ণয় করবো? ওই যে মালিকানা সত্ত্ব বিবরণী দিয়ে, মালিকানা সত্ত্ব নির্ণয়। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা মালিকানা সত্ত্ব নির্ণয় করি। ওকে ভাইয়া, দেখি। ঠিক আছে, তাহলে মালিকানা সত্ত্ব নির্ণয় করি, দেখি। তাহলে মালিকানা সত্ত্ব কিভাবে নির্ণয় করে ভাইয়া? বিবরণ টাকা টাকা। ঠিক আছে, আচ্ছা, তাহলে মালিকানা সত্ত্বর কাজ কি দিয়ে শুরু হয় ভাইয়া? মূলধন দিয়ে শুরু হয়, তাই না? মূলধন আছে কত? 1,80,000 টাকা। একটু আগে আমরা করলাম, দেখছেন বারবার আসছে।
মূলধন হচ্ছে 1,80,000 টাকা। ভাইয়া মূলধনের সাথে কি করতে হয়? অতিরিক্ত মূলধন যোগ করতে হয়। প্রশ্নে কি অতিরিক্ত মূলধন আছে কোথাও? দেখেন তো, কোথাও নাই। তাহলে মূলধনের সাথে অতিরিক্ত মূলধন নাই যেহেতু আমাকে এখন কি করতে হবে? নেট লাভকে যোগ করতে হবে। কাকে যোগ করতে হবে ভাইয়া? নেট লাভকে যোগ করতে হবে। এই যে দেখেন নেট লাভ 99,200 টাকা। তাহলে আমরা এখানে যোগ করব কি ভাইয়া? নেট লাভ। ঠিক আছে, তাহলে কত হয়? 80 আর 99 কত হয়? 9 8 7, তার মানে 2,79,200 টাকা। এটা হয় নাকি দেখেন তো, বলেন। আচ্ছা, তাহলে প্রারম্ভিক মজুদ করলাম প্লাস নেট লাভ করলাম, তাই না? আর কি আছে ভাইয়া? মাইনাস আছে সমাপনী, সরি মাইনাস আছে উত্তোলন, তাই না? মাইনাস কি করতে হয়? ও আচ্ছা সরি, এখানে আরো কাজ আছে। দেখেন এই যে আমি বলেছিলাম না ভাইয়া, এই যে দেখেন এখানে একটা জিনিস, এই যে দেখেন সাধারণ সঞ্চিতি। আমি কি বলেছিলাম? সাধারণ সঞ্চিতি একটি মালিকানা সত্ত্ব হিসাব। তো এই সাধারণ সঞ্চিতিকে আপনাকে যোগ করতে হবে 65,000 টাকা। তাহলে সাধারণ সঞ্চিতি প্লাস সাধারণ সঞ্চিতি একটি মালিকানা সত্ত্ব হিসাব। ঠিক আছে, মুনাফা থেকে যে টাকাটা জমা করে রাখা হয় তাকে বলা হয় সাধারণ সঞ্চিতি। ওকে, তাহলে কত হবে বলেন? 2,44,200 হয় ভাইয়া, দেখেন তো 2,44,200 হয় কিনা একটু দেখেন তো ভাইয়া। এরপরে দেখি আর কি আছে? মূলধন, খরচ, মজুরি, সাধারণ সঞ্চিতি, উত্তোলন। হয়েছে। তাহলে আর কিছু নাই যেহেতু, তাহলে উত্তোলনকে কি করব? মাইনাস করে দেব। উত্তোলন আছে 5,000 টাকা। তাহলে মাইনাস করব কাকে? মাইনাস করব আমরা হচ্ছে উত্তোলনকে। কত ভাইয়া? 5,000 টাকা। তাহলে উত্তোলনকে যদি আমরা 5,000 টাকা মাইনাস করি তাহলে কত হবে? 2,39,200 টাকা। এটাকে আমরা কি বলবো ভাইয়া? এটাকে আমরা বলবো হচ্ছে সমাপনী মালিকানা সত্ত্ব। এটাকে আমরা কি বলবো? সমাপনী মালিকানা সত্ত্ব। ক্লিয়ার? সবাই ক্লিয়ার ভাইয়া? বলেন সবাই ক্লিয়ার কিনা বলেন। 3,44,200। আচ্ছা সরি, এখানে তো 3 লক্ষ হবে, সরি 3 লক্ষ হবে, রাইট? 3 লক্ষ হবে। 3 লক্ষ থেকে এখানে 3,39,200। ক্লিয়ার ভাইয়া? বলেন। এটাই হচ্ছে আমাদের মালিকানা সত্ত্ব নির্ণয় হয়ে গেল, রাইট? এখন কি শুধু মালিকানা সত্ত্ব নির্ণয় করতে বলেছে এখানে? না ভাইয়া, মালিকানা সত্ত্বের বাইরে আমাকে কি বলেছে? এবার আমাদেরকে বলেছে মোট দায়ের পরিমাণ নির্ণয় করো। মালিকানা সত্ত্বের সাথে বলেছে মোট দায়ের পরিমাণ নির্ণয় করো। তাহলে এবার দায় নিয়ে আমরা কাজ শুরু করি। এবার আমরা দায়ের নিয়ে কাজ শুরু করি, ঠিক আছে? আচ্ছা দেখি, মোট দায়ের পরিমাণ নির্ণয়। তাহলে যে দায় আর সম্পদ যদি নির্ণয় করতে বলে তাহলে আমাদেরকে আগে কি করতে হয় জানেন? চলতি দায়গুলো আগে নির্ণয় করে নিই আমরা। হ্যাঁ, দেখি তো চলতি দায় কি কি আছে আমাদের। দেখি চলতি দায় কি কি আছে, আমরা আগে দেখা শুরু করি। দেখি এই যে দেখেন প্রদেয় হিসাব। প্রদেয় হিসাব একটি চলতি দায় 68,000 টাকা। তাহলে সেটা লিখি। আটষট্টি হইল। আচ্ছা, এরপরে আসি মণিহারি উত্তোলন। এই যে ভাইয়া একটা জিনিস দেখেন ভাই, এই যে ঋণের পাশে পার্সেন্টেজ আছে না, এটা দ্বারা ঋণের সুদকে বোঝায়। এখন এই যে ঋণের সুদকে বোঝায়, আপনাকে এখন দেখতে হবে এই অঙ্কে ঋণের সুদ নামে কোনো হিসাব আছে কিনা। এই অঙ্কে আপনাকে দেখতে হবে ঋণের সুদ নামে কোনো হিসাব লেখা আছে কিনা। ভাইয়া দেখেন তো, এই অঙ্কে ঋণের সুদ নামে কোথাও কোনো হিসাব লেখা নাই। তার মানে আপনাকে মনে করতে হবে এই যে 10% ঋণ, এই 10% ঋণ কিসের উপরে ভাইয়া? 1 লাখ টাকার উপরে। তাহলে 1 লাখ টাকার উপরে 10% যদি আমরা করি তাহলে 10,000 টাকা হবে কি? 10,000 টাকা হবে ঋণের সুদ। 10,000 টাকা কি হবে? ঋণের সুদ। ওকে, এখন দেখেন এই জায়গার কোথাও ঋণের সুদ নামে হিসাব লেখা নাই। আছে, এখানে কোথাও ঋণের সুদ নামে হিসাব লেখা নাই। তার মানে আপনাকে মনে রাখতে হবে এই ঋণের সুদটা বকেয়া আছে। কি আছে ভাইয়া? ঋণের সুদ বকেয়া আছে। আর বকেয়া ঋণের সুদ হচ্ছে চলতি দায় হিসাব। সেজন্য বকেয়া ঋণের সুদ 10,000 টাকা চলতি দায় হিসাবে লিখতে হবে। সবাই কি বুঝতে পেরেছি ভাইয়া? বলেন।
দেখেন ঋণের সুদ একটি ব্যয় হিসাব। কি হিসাব? ঋণের সুদ একটি ব্যয় হিসাব। কিন্তু এখানে কোথাও কি ঋণের সুদ নামে হিসাব লেখা আছে? কোথাও কিন্তু ভাইয়া ঋণের সুদ নামে এখানে কোনো হিসাব লেখা নাই। তার মানে এই ব্যয়টা প্রদান করা হয়নি। আর ব্যয় যদি প্রদান করা না হয় তাহলে সেটি বকেয়া ব্যয় হয়ে যায়। আর আমরা জানি বকেয়া ব্যয় হচ্ছে একটি চলতি দায় হিসাব। তো সেই কারণে আমরা এখানে কি করলাম, এই যে দেখেন বকেয়া ঋণের সুদ নামে চলতি দায়ের মধ্যে ঋণের সুদটাকে দেখালাম। সবাই বুঝছি? ঠিক আছে, আচ্ছা তাহলে ঋণের সুদ গেল। ওকে, সাধারণ সঞ্চিত হিসাব, মজুরি, বেতন, মূলধন, চলতি দায় আর কিছু নাই। হ্যাঁ, আলাদা করে দেখাতে হবে। এবার আমরা এখানে আসি, দেখি কি আছে। মজুরি ৬০০০ টাকা এবং বেতন ৭২০০ টাকা বকেয়া রয়েছে। ভাইয়া দেখেন মজুরিও ব্যয় হিসাব, বেতনও ব্যয় হিসাব, তাহলে দুইটাই কি রয়েছে? বকেয়া আছে। ভাইয়া ব্যয় যদি বকেয়া থাকে তাহলে সেটি দায় হয়ে যায়, ব্যয় যদি বকেয়া থাকে দায় হয়ে যায়। তাহলে বকেয়া মজুরি ৬০০০ আর ৭২০০, তাহলে বকেয়া মজুরি হচ্ছে আমরা লিখবো কত? ৬০০০। আর বকেয়া বেতন হচ্ছে ৭২০০। বকেয়া বেতন কত ভাইয়া? বকেয়া বেতন হচ্ছে ৭২০০। ভাইয়া দেখি তো আর কিছু আছে কিনা। প্রচারের উদ্দেশ্যে প্রাপ্য হিসাব আদায়যোগ্য নয়, আর কিচ্ছু নাই। তাহলে আর কোনো আমরা দায় দেখতে পেলাম না। তাহলে আমরা চলতি দায়গুলোকে যোগ করি। কত হয়? ৭৮, ৭৮ আর ৬ কত? ৮৪, ৮৪ আর সাথে কত? ৯১,২০০। তাহলে চলতি দায়ের পরিমাণ হইল ৯১,২০০। এবার আমরা নির্ণয় করব দীর্ঘমেয়াদী দায়। কি নির্ণয় করব? দীর্ঘমেয়াদী দায়। মনে রাখবেন দীর্ঘমেয়াদী দায় একটা জিনিসই হয়, সেটা হচ্ছে ঋণ। কি হয় ভাইয়া? ঋণ। তাহলে আমরা 10% ঋণের কত টাকা আছে? 10% ঋণ আমার আছে কত টাকা? ১,০০,০০০ টাকা। তাহলে 10% ঋণ আমরা ১,০০,০০০ টাকা যদি আমরা এখানে বসাই দিই তাহলে আবার অঙ্ক শেষ। ঠিক আছে, মোট দায় মানে চলতি দায় প্লাস দীর্ঘমেয়াদী দায়। তাহলে উত্তর হবে ১,৯১,২০০ টাকা। এটা আমরা লিখবো কি ভাইয়া? এটা আমরা লিখবো যে মোট দায়। ক্লিয়ার? সবাই ক্লিয়ার ভাইয়া? ইয়েস অর নো সবাই একটু কমেন্টে বলেন, দেখি শুনি। টানা 2টা ক্লাস, মিডিল আধা ঘন্টা বিরতি ছিল। অ্যাডমিশন ক্লাস নিলাম টানা 2 ঘন্টা নিয়ে, আপনাদের আবার ম্যাথ বাছাই করে স্লাইড রেডি করলাম, করে 15 মিনিট পরে আবার আপনাদের ক্লাস নেওয়া শুরু করলাম। অ্যান্ড সারা রাত জেগে আবার কাজ করতে হবে, বইয়ের কাজ, বুঝছেন? এই আর কি। হ্যাঁ হ্যাঁ, 2টা যোগ করে দেখালেও হবে, সমস্যা নাই। হ্যাঁ তাহমিনা, 2টা যোগ করে দেখালেও হবে, প্রবলেম নাই। হ্যাঁ 2টা যোগ করে দেখালেও হবে, কোনো সমস্যা নাই। ঠিক আছে, তাহলে 2টা যোগ করে দেখাইলে আপনাকে লিখতে হবে মোট দায় ও মালিকানা সত্ত্বের পরিমাণ। ঠিক আছে, মালিকানা সত্ত্ব মোট দায়ের পরিমাণ, তখন ওটা লিখতে হবে। ক্লিয়ার? ওকে ভাইয়া, এইচএসসি অ্যাকাউন্টিং কিছু না, বুঝছেন? খালি প্র্যাকটিস করতে হবে প্রচুর। টিচার যেটা পড়াই দিবে বারবার আপনাকে করতে হবে, বুঝছেন? তাহলেই দেখবেন যে ইজি হবে সেই জিনিসগুলো। সবাই বুঝতে পেরেছেন তো? ঠিক আছে, আজকে শনিবার ছিল, আপনাদের সাথে ক্লাস নিলাম, 1 ঘন্টার টানা ক্লাস নিলাম, 2টা ম্যাথ আমরা সলভ করলাম। ওকে, নেক্সট শনিবারে ইনশাল্লাহ দেখা হবে। আপনারা এই যে ঢাকা বোর্ড 22 এবং আপনাদের দিনাজপুর বোর্ড 22-এর যে 2টা ম্যাথ আমরা সলভ করলাম, এই ম্যাথগুলো বাসায় 2বার করে করবেন। ঠিক আছে, এই ম্যাথগুলো 2বার করে করবেন এবং এগুলো নোট হিসাবে লিখে রাখবেন। ঠিক আছে, নোট করে রাখবেন, পরীক্ষার আগের রাত্রে দেখে গেলেই হবে, এর বাইরে আর কিছু দেখতে হবে না। ক্লিয়ার থাকেন? আজকে এখানেই শেষ করলাম, আল্লাহ হাফেজ। ওকে, আবারও দেখা হবে নেক্সট শনিবারে।